রাতে আমার পাশে শুয়ে আমার স্ত্রী মিতু বলল, একটা কথা বলি মনসুর, রাগ করবে না তো আবার? আমি মৃদু হেসে বললাম, তোমার কোন কথায় কখন আমি রাগ করেছি? মিতু বলল, তা করনি, কিন্তু এই কথা শোনার পর রাখতেও পারো। না, আমি রাখবো না, বলো। মিতু এবার হাতটা তার মুঠোয় নিয়ে ধরলো, তারপর আমার কোলে তার মাথা এনে বলল, মা তো আমাদের এখানে অনেক দিন ধরে আছে, এখন তিনি তোমার অন্য ভাইদের ঘরেও থাকুক না কদিন। আমি মিতুর কথার কোনো জবাব দিলাম না, মাথা ঠান করে ধরে গেল। না, বলছি মার প্রতি তোমার যেমন কর্তব্য আছে ওদেরও তো আছে, তাই না? তো ওদের কর্তব্য পালন করতে দিচ্ছ না কেন তুমি? মা ওদের ওখানে থাকতে পছন্দ করে না, আর ওরা মাকে অ্যাভয়েড করে। মিতুর সাথে আমার বিভিন্ন কথা চলছিল, এমন সময় মা রান্নাঘর থেকে আসতে গিয়ে গরম পানির ডেক্সি নিয়ে আসছিল। আমাদের কথা শুনে দরজার পাশে দাঁড়িয়ে গেল, আর মা মিতুর সব কথা শুনতে লাগলো। মিতু এবার চিৎকার করে বলতে লাগলো, এটা কোন ধরনের কথা? মা কি ছোট মানুষ? আর তুমিও কি কোটিপতি? যা উপার্জন করছো সব মার ওষুধপত্রে শেষ করে দিচ্ছ, আমাদের কি ফিউচার নেই নাকি? মিতুর কথা শুনে আমার প্রচন্ড রাগ হয়, তবুও চুপ করে থাকি। মিতু এবার আমার হাত ধরে শক্ত করে নাড়া দেয়, বলে, আর কতদিন এভাবে মেনিমুখ হয়ে থাকবে? মায়ের ওষুধের খরচটা মিটাতে গিয়ে পরে বাজার সদাই করতে হয় বাকিতে, বউকে ভালো একটা শাড়িও কিনে দিতে পারো না, আবার সন্তান নেওয়ারও নাম নেই। সন্তান নিলে খরচ বাড়বে, মার চিকিৎসার সমস্যা হবে, অতই যখন মা মা করবে তখন বিয়ে করেছিলে কেন আমায়? শুধু আমি বলে আজ পর্যন্ত তোমার ঘরে আছি, অন্য কোনো মেয়ে হলে মা ছেলের মুখে থুতু মেরে কবেই চলে যেত। কথাগুলো বলে রাগে কাঁপতে লাগলো মিতু। আমি জানি ওর কথাগুলো অনেকটা রাগ আর অনেকটা অভিমান থেকে। আমার দোষ হলো তাকে সন্তান দিচ্ছি না, ভালো শাড়ি দিচ্ছি না, কিন্তু এটাও তো সত্য, আমার মায়ের চিকিৎসার চালিয়ে যাওয়া, যেভাবেই হোক মায়ের চিকিৎসা করিয়ে যেতে হবে। আমার অন্য ভাইগুলো মায়ের পেছনে খরচ করতে হবে বলে বউদের কথায় কেটে পড়েছে সেই শুরুতে, কিন্তু আমি কেটে পড়তে পারিনি, কারণ আমার স্পষ্ট মনে আছে আমাদের তিন ভাইকে নিয়ে মায়ের সংগ্রামটা। সেই মাকে ছেড়ে আমি চলে যাই কিভাবে? আমি মিতুকে বললাম, মিতু তুমি আমায় ছেড়ে চলে গেলেও মাকে আমি ছাড়তে পারবো না, সরি। মিতু বলল, তোমার যেহেতু মার প্রতি অতি ভক্তি, তাহলে মা নিয়েই তুমি থাকো, আমি যাচ্ছি। বলেই মিতু আমায় ধাক্কা দিয়ে ঠেলে দিয়ে তার যত কাপড় চোপড় আছে সব প্যাক করে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে যায়। আমি কিছু বলি না, চুপ হয়ে শুধু দেখি। এসব কিছু দেখে মা তার রুমে চলে গেল। ওই রাতে আমি মায়ের রুমে ঢুকলাম, তিনি তো অসুস্থ, শরীরে নানা রোগ। মা আমায় ডেকে কাছে নিয়ে আমার মুখে তার তুলতুলে হাত বুলিয়ে দেন আর বলেন, বাজান, বৌমা চইলা গেল কেন রে? আমি বলি, মা ওর এখানে ভালো লাগে না, তাই চলে গেছে, ও না থাকলেই ভালো। না রে মনসুর, না, বৌমার মনে অনেক দুঃখ, আমার পেছনে আর পয়সা খরচ করিস না বাজান, আমার তো এমনিতে মরার সময় ঘনাই আসছে, চিকিৎসা করাইলেও মরবো, না করাইলেও মরবো, এর চেয়ে বৌমার দিকে নজর দে, তার কথা শুন, সে যা বলে তা মাইনা নে। মায়ের কথা শুনে আমার চোখ ভিজে উঠে জলে। মাকে জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কেঁদে উঠি আর বলি, ও মা, মাগো, সারাটা জীবন তুমি শুধু দুঃখই করে গেলে, আমাদের সুখে রাখার জন্য এখনো সবকিছু সয়ে যেতে পারো তুমি। মাও কাঁদে, কিন্তু তার শারীরিক দুর্বলতার জন্য সে কান্না শব্দ হয়ে আকাশ বাতাস কাঁপাতে পারে না, কিন্তু তার চোখের জল, সেই জলের দিকে তাকালেই বুকটা ধূপ করে ওঠে। এই জলের ভার যে উহুদ পাহাড়ের চেয়েও বেশি। আমি আর কিছু না বলে কান্না করে ওখান থেকে চলে আসলাম। রুমে এসে বসতেই মিতুর বাবা ফোন দেন আমায়, বলেন, বাবা, সব কিছু আবেগ দিয়ে হয় না, মা তো আর তোমার একার না, আরও দুই ভাই আছে তোমার, তারা না দেখলে তুমি একা দেখবে কেন তোমার মাকে? আমি তার কথা শুনেও চুপ হয়ে থাকি, উত্তর করি না। মিতুর বাবা আমায় চুপ করে থাকতে দেখে বলল, মিতুকে কিভাবে তুমি পাঠিয়ে দিতে পারলে? তুমি কি ভেবেছো মিতুর তুমি ছাড়া অন্য কোনো গতি নেই? এটা ভাইবো না। মিতুর চেহারা সুরত কম না, পড়াশোনা আছে, ওর বাপের অর্থবিত্ত আছে, তার ইচ্ছে করলে আজকে আমি আরেক বিয়ে দিতে পারি, কিন্তু দিচ্ছি না। এইসব ঝামেলা না যাওয়াই ভালো। মনসুর, তুমি চিন্তা করো, ভেবে দেখো কি করবে। আমি চুপচাপ এপাশ থেকে ফোন কেটে দেই, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে ভাবতে থাকি, পৃথিবীতে আদৌ কোনো ভালো মানুষ আছে তো? সারা রাত আমার ঘুম হয় না, জলে জলে চোখ কেমন ঝাপসা হয়ে আসে, বারংবার কেবল মনে হতে থাকে মায়ের সে সংগ্রামের কথা। 5 বছর বয়সে আমার ছোট ভাই ইশতিয়াকের পেটের ব্যথা কমানোর আগেই ঘুম তো দূরের কথা, এক ফোঁটা জল পর্যন্ত আম্মা ছুঁয়ে দেখেননি। সে জন্মদাত্রী মাকে আমি কি করে ভুলে যেতে পারি? ইশতিয়াক স্বার্থপর হতে পারে, কিন্তু আমি তা পারবো না। মায়ের পায়ের নিচে যে সন্তানের বেহেশত, কিংবা বেহেশত না থাকলেই বা কি, মা নিজেই তো 8-8টি বেহেশত। সকালবেলা বিছানা ছেড়ে উঠে চুলোতে গিয়ে ভাত চড়ায়,
তরকারি কুটে নিজেই রান্না করি। তারপর আম্মার কাছে প্লেট ভর্তি ভাত তরকারি নিয়ে যায়। ভাত মাখিয়ে আম্মার মুখে তুলে দেই। আম্মা মুখে ভাত নিয়ে চোখ মুছেন, তারপর ভেজা গলায় বলেন, মনসুর, বউরে ফিরায় আন বাপ। আমি আস্তে করে বলি, আম্মা, ও নিজেই আসবে একদিন। শুধু মিতু না, আপনার ছোট ছেলে ইশতিয়াক আর তার স্ত্রীও ফিরে আসবে। আম্মা আমার মুখের দিকে তাকান, কিছুই বোধহয় বুঝতে পারেন না তিনি। আম্মাকে খাইয়ে দাইয়ে মুখটা মুছে দিয়ে আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। তারপর অফিসে যাই। অফিসে যাওয়ার পর মিতুর বাবা আসলো। মিতুর বাবা বললেন, কিছু ভেবেছো বাবা? জি ভেবেছি। কি ভেবেছো? আমার মাকে যদি মিতু টলারেট করতে পারে তবেই কেবল আমি তাকে ফিরে আসতে বলবো, অন্যথায় তার না আসাই ভালো। এটা কি তোমার শেষ কথা? শুধু শেষ না, ফাইনাল কথা। আমার মা আমার কাছে অমূল্য ধন, আমি এই ধন নষ্ট করতে পারবো না। তুমি কিন্তু আবেগে পড়ে এসব বলছো। দেখো, তোমার ভাই ইশতিয়াক তো আছে, সে 6 মাস রাখুক তোমার মাকে, বাকি 6 মাস তুমি রাখো। ইশতিয়াক আম্মাকে তার কাছে রাখতে চায় না, ওর স্ত্রীর সমস্যা। তোমার স্ত্রীরও তো সমস্যা আছে, তুমি রাখবে কেন? আব্বা, আমার কাজ আছে, পরে কথা বলবো। আমার শ্বশুর রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে উঠে চলে গেলেন। তারপর অফিসে এসে টেবিলের সামনে বসে থেকে আবার ভাবি, এই পৃথিবীর মানুষগুলো দেখতে আসলে কেমন। তারপর কাজে মনোযোগ দিলাম। রাতে অফিস থেকে বের হতে আবারও ফোন করে মিতু। তার ফোন কেটে দিতে চেয়েও আমি কাটতে পারি না, তাই আমি ফোন রিসিভ করে বললাম, কি বলতে চাও বলো। সব কথা তো আগেই বলেছি। তুমি একটা কাজ করো, তোমার পাড়ার মানুষদের নিয়ে একটা বৈঠক করো, ওখানে তোমার ভাইকেও ডাকো। তারপর মুরব্বীদের বলো তারা যেন তোমার মাকে ওর ভাগেও ফেলেন। 6 মাস তুমি পালবে আর 6 মাস তোমার ভাই। কেউ যদি ইচ্ছে করে মায়ের ভরণ পোষণ করতে না চায় তাহলে তো তাকে জোর করে লাভ নেই। তাহলে কি তুমিই শুধু তোমার পায়ে কুড়োল দেবে, নিজের সব কিছু শেষ করে ফেলবে বুড়ো মায়ের চিকিৎসার জন্য? মিতুর কথা শুনে আমার ভীষণ রাগ হয়, তবু আমি হাসি। ব্যঙ্গাত্মক হাসি হেসে বলে, কি বোকা তুমি। নিজের বেহেশত অর্জনের জন্য যে মানুষ তার ধন সম্পদ খরচ করে না সফলতা অর্জন করে। ওপাশ থেকে মিতু খানিক সময় চুপ থাকেন, তারপর বলল, বুঝেছি, তোমায় বলে আর লাভ নেই, আমার সংসারটা নষ্ট করে দিচ্ছ তুমি। আমি বললাম, সংসার তুমি আর তোমার বাবা নষ্ট করে দিচ্ছ। আমি বুঝতে পারি না পৃথিবীর শ্বশুরগুলো এত খারাপ কেন। আমার বাবাকে তুমি খারাপ বলছো? শুধু খারাপ বলছি না, আরও বলবো তোমার বাবা ফালতু লোক, সব শয়তানি বুদ্ধি দিয়ে বেড়ায়। মিতু বলল, আমি তোমার জিহ্বা ছিঁড়ে ফেলবো টান দিয়ে। আমি হাসি হেসে বলি, ডাইনির ঘর থেকে ডাইনি হয়, ডাইনিরা জিহ্বা কেন, মানুষের গলাও কাটতে পারে। তুমি কিন্তু বেশি কথা বলছো। বেশি কথা আমি বলছি না, তোমরা বলছো। তোমাদের ফোনের যন্ত্রণায় আমি অতিষ্ঠ। মিতু বলল, ঠিক আছে, এই ফোন কাটছি। লাজের মেয়ে হলে আর কখনো তোমাকে ফোন দেব না। এখন থেকে তুমি তোমার পথ দেখবে আর আমি আমার পথ দেখব। ভুলেও কিন্তু তুমি আমার নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা করবে না। আমি বললাম, ঠিক আছে। মিতু ফোন কেটে দেয়। সকালবেলা অফিসে যাবার আগে মিতুর বাবা গিয়ে উপস্থিত। আমি বলি, আপনার মেয়ে না বললো আর কোনো যোগাযোগ থাকবে না আমার সাথে আপনাদের, তাহলে আবার ফোন দিচ্ছেন কেন? তুমি নাকি আমায় মন্দ কথা বলেছো? উচিত কথা বলেছি। আপনি মন্দ ভাবলে আমি দুঃখিত। 2 টাকার চাকরির জন্য খুব বড় মনে করো নিজেকে না? মায়ের পায়ের নিচ থেকে এখনো সরে যায়নি বলে গর্ব করি, বড় মনে করি নিজেকে, কোনো চাকরির জন্য নয়। তুমি জানো এক্ষুনি পুলিশ দিয়ে তোমায় ধরিয়ে নিয়ে যেতে পারি। কেন? আমার অপরাধ কি? আমার মেয়েকে যৌতুকের জন্য চাপ দিচ্ছ তুমি, মেরে তক্তা বানিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছো। যদি এটা গিয়ে বলি থানায়, তাহলে জানো তোমার কি হবে? আমি হা হা করে হেসে উঠি। তারপর হাসি শেষ করে বলি, আপনার ছেলেটার বিয়ে নাকি আগামী সপ্তাহে? যে সময় থাক, তোমায় বলতে হবে নাকি? তুমি কে আমার? আমার ছেলে আগামী সপ্তাহে বিয়ে করবে। শত শত রাস্তার কুকুর এসে সেই বিয়ে খাবে, কিন্তু তুমি খেতে পারবে না। আমি তখন ভীষণ শব্দ করে হেসে উঠি। তারপর হাসি শেষ করে বলি, কুকুরের বিয়ে শাদিতে তো কুকুরাই আসবে। তারপর আমি দারোয়ানকে ডাকলাম। দারোয়ান দৌড়ে এসে বলল, কিছু বলবেন স্যার? আমি বললাম, এই ভদ্রলোককে এখান থেকে বের হয়ে যেতে বলো, অন্যথায় আমি ধাক্কা দিয়ে বের করে দেব। আমার শ্বশুর চুপ করে চলে গেল। 3 দিন কেটে গেল। এখন আর খারাপ লাগে না। মনে হয় ওইসব ছোট মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো। একা থেকে মায়ের সেবা নিবিষ্ট হলাম, আপন মনে মার সেবা করলাম। এটাই তো আমার পুণ্যের পথ। অফিসে বসে আনমনে কাজ করছিলাম, তখন হঠাৎ আমার ডিপার্টমেন্টের দারোয়ান এসে বলল, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আমি অবাক হয়ে বললাম, কে সে? নাম কি তার? সালাউদ্দিন বলল, স্যার আপনি দেখা করলেই চিনবেন, আপনার সাথে তার নাকি জরুরি দেখা করা খুব প্রয়োজন। এই কথা বলে সালাউদ্দিন চলে গেল। আমি উঠে বাইরে আসলাম। আমার ছোট ভাই ইশতিয়াক এসেছে আমার সাথে দেখা করতে। কতদিন পর ইশতিয়াককে আমি দেখছি। আরও 3 বছর আগে সে তার স্ত্রীকে নিয়ে বাসা ছেড়ে চলে গিয়েছিল তার শ্বশুর বাড়িতে। এখানে থাকবে না। আম্মাকে নাকি তার স্ত্রী সহ্য হতো না, তাই সে চলে গিয়েছিল। তারপর আর যোগাযোগ নেই আমার সাথে, এমনকি ফোন নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছিল। আমায় দেখে ইশতিয়াক চেয়ার থেকে উঠে
আমায় জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। আমি অবাক হয়ে বললাম, কিরে কি হয়েছে ইশতিয়াক, এমন করছিস কেন? ইশতিয়াক কাঁদতে কাঁদতে বলল, বিন্দুর ক্যান্সার হয়ে গেছে। আমি চমকে উঠে কাঁপা কাঁপা গলায় বললাম, কি বলিস ইশতিয়াক, বিন্দুর কি হয়েছে? ভাইয়া, বিন্দুকে বাঁচাতে হলে অনেক টাকার প্রয়োজন। বিন্দুর মা কিছুদিন আগে চিকিৎসা করিয়েছে, এখন তার ভাইরা তার মাকে নিষেধ করে দিয়েছে আর যেন টাকা খরচ না করে বিন্দুর পেছনে। ওর বড় ভাই বলেছে, বোন বিয়ে দিয়ে দিয়েছি, এখন তো তাকে চিকিৎসা লালন পালনের দায়িত্ব আমাদের না, দায়িত্ব তার হাজবেন্ডের। আমি কি করব এখন ভাইয়া, এত টাকা কোথায় পাবো? বিন্দুর ভাবিদের কাছে অসহ্য লাগে এখন আমাদের, মনে হয় আমরা তাদের কাছে বোঝা হয়ে আছি। আমার শাশুড়ি আজ কেঁদে কেটে বললেন, বাবা কোনো উপায় বের করো, মেয়েটাকে বাঁচাও। বিন্দু আজ সকালে হঠাৎ বলল, আমি মনে হয় আর বাঁচবো না, টানা দুঃস্বপ্ন দেখছি। আমার জীবনে অনেক ভুল আছে, তোমার মাকে অবহেলা করে আমি খুব বড় ভুল করেছি। তোমার ভাইয়ের কাছ থেকে তোমায় সরিয়ে এনেছি আমি, আর আমার মা চক্রান্ত করে, এই জন্য শাস্তি পাচ্ছি আমি, কঠিন শাস্তি পাচ্ছি। আমি উনাদের কাছে ক্ষমা চাইতে চাই, প্লিজ আমাকে তুমি ওনাদের কাছে নিয়ে যাও একবার। ইশতিয়াকের মুখ থেকে কথাগুলো শুনে আমার বিশ্বাস হচ্ছে না। আমি কিংবা আম্মা আমরা কেউ চাইনি ইশতিয়াক কিংবা তার স্ত্রী কোনো কঠিন বিপদে পড়ুক। ইশতিয়াক তো ছোট, ও ভুল করতেই পারে। আমরা আশায় ছিলামও তার ভুল ভেঙে স্ত্রীকে সাথে করে নিয়ে একদিন আমাদের কাছে ফিরে আসবে, কিন্তু আমরা এমনভাবে তার ফেরা চাইনি। আমার চোখ আর বাধা মানছে না, টপ টপ করে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে গালের উপর। সেই জল আমি মুছলাম না, ইশতিয়াককে শক্ত করে বুকের সাথে জাপটে ধরলাম। তারপর কান্না ভেজায় গলায় কাঁপতে কাঁপতে বললাম, বিন্দুর কিচ্ছু হবে না, প্রয়োজনে ভিটে মাটি বেচে দিয়ে ওর চিকিৎসা করাবো আমি, দেখিস ও সুস্থ হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে বিন্দু। ইশতিয়াক আমার দিকে তাকায়, তার চোখ লাল টকটকে, মুখটা কেমন অসহায়ের মতো। তাকে এইভাবে দেখতে আমার মোটেও ভালো লাগে না, খুব কান্না পায়। আর অফিস করলাম না, বাড়ির দিকে রওনা দিলাম। বিন্দুকে নিয়ে পরের দিন ফিরে আসে ইশতিয়াক। বিন্দুর সুন্দর মুখটা কেমন ফ্যাকাশে বর্ণের হয়ে গেছে, চোখের নিচে গাঢ় কালি জমেছে, শরীরটা শুকিয়ে পাটকাঠি হয়ে গেছে। কি মায়া যে হয় ওকে দেখলে, ইচ্ছে করে চিৎকার দিয়ে কেঁদে উঠতে। আমার তো কোনো আপন বোন নেই। ইশতিয়াক যখন বিন্দুকে বউ করে ঘরে আনলো, তখন থেকে তাকে আমি বোন ভাবতাম। এই বোনটার কিছু হলে আমি বাঁচবো কি করে? বিন্দু এসে আমার পায়ে পড়ে যায়, ঢুকতে কেঁদে ওঠে, ক্ষমা চায়। আম্মাও কেঁদে ওঠেন ছোট বাচ্চাদের মতো। বিন্দুর মাথায় তিনি তার নরম হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ভয় করো না গো মা, আল্লাহ তোমায় সুস্থ কইরা দিবেন। ইশতিয়াক আম্মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে ওঠে আর বলে, আম্মা, আম্মা গো, তুমি আমারে মাফ করে দাও। আম্মা তার ভেজা গলায় বলেন, বাজান তুই যে ফিরে আসছো সেটাই আমার শান্তি, তোর উপরে আমার কোনো রাগ গোসা নাই। তারপর বিন্দু আমার কাছে এসে মাপ চায়। আমি ওর মাথায় তখন হাত বুলিয়ে দেই আর শান্ত গলায় বলি, তোকে আমি সুস্থ করে তুলবো বিন্দু, প্রয়োজনে সব কিছু শেষ করে দেব, তবুও তোকে সুস্থ করে তুলবো। বিন্দু সুস্থ হতে পারেনি আর। বাড়ির জমি ভিটে মাটি কিছুই বিক্রি করার প্রয়োজন হয়নি আমাদের। বাড়ি ফিরে আসার মাত্র দুদিন পরই রাতে হঠাৎ করে তার অসুখ বেড়ে যায়। আমি দ্রুত অ্যাম্বুলেন্স ডাকি, কিন্তু অ্যাম্বুলেন্স এসে পৌঁছার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় বিন্দু। ইশতিয়াক কাঁদে, আমি কাঁদি, আম্মা কাঁদেন, চিৎকার করে আমরা কাঁদি। আমাদের কান্নার শব্দ আকাশ থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে ফিরে আসে। আমরা সেই প্রতিধ্বনি শুনে আরও জোরে জোরে কাঁদতে থাকি। 1 বছর পরের কথা, মিতুর সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু হঠাৎ এক রাতে মিতু চলে আসলো। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে গেলাম, ওপাশ থেকে কান্নার আওয়াজ পায়। আমি জিজ্ঞেস করি, কি হলো মিতু, কি হয়েছে তোমার? মিতু কান্না ভেজা গলায় বলে, আজকে ভাইয়া আমাকে আর বাবাকে বাসা থেকে বের করে দিয়েছে। ভাইয়া এখন ভাবির কথাই সব করছে। শুরুতে ভাবি খুব ভালো ছিল, কিন্তু এখন তার আসল রূপ দেখাচ্ছে। ওর কথা শুনে আমার খুব দুঃখ হলো। আমি সৌম্য গলায় বললাম, মিতু আব্বা এখন কোথায়? আব্বা স্ট্রোক করে মারা গেছে আজকে 10 দিন। টেনশন করো না, আমি তো আছি। মা আমায় মাফ করবেন তো? আমি হেসে বললাম, মায়েরা কখনো রাগ করে থাকতে পারে না, চলো মায়ের সাথে দেখা করি। এমন সময় মা পেছনে এসে হাও মাও করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আসলে স্বার্থপর হয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। ঠিক বলেছেন মা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি এতদিন ভুলের ভেতর ছিলাম। মাকে জড়িয়ে ধরে মিতু কান্নাকাটি করতে লাগলো। তারপর মনে মনে বললাম, আসলে মানুষ দেখতে কেমন? সম্মানিত দর্শক, সকল সম্পর্ক কবুতরের বাচ্চার মতো নরম এবং সেন্সিটিভ। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে স্যাক্রিফাইস ও ধৈর্যের দরকার। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।